আমি ওনাকে আজকের এই সৎসঙ্গে তার প্রিয় প্রেমের কথা বলার জন্য আহ্বান করি। অলোকদা, শুনতে অলোকদা পাইতেছো? লাইনে? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আজকে খুব টাইট প্রোগ্রাম, 15 মিনিট। জয়গুরু। তুমি তো আগে বলবো, আমি 10 মিনিট 5 মিনিট বলবো ভাবছিলাম। না না যাক, না, আপনি বলবেন। হ্যাঁ, আপনি বলবেন আজকে। সরজিৎ আছেন, আপনি আছেন। হ্যাঁ, আপনি বলবেন। জয়গুরু। এই দুনিয়াতে আমি আছি, আর চারদিকে এই জগৎটা আছে। আমি ভোক্তা, আর জগৎটা হচ্ছে আমার ভোগ্য বস্তু আহরণের জায়গা। এই যে কনসেপ্টটা, সবকটা চিন্তা ভাবনা, মুভমেন্ট, আন্দোলন যা চলছে পৃথিবীর বুকে, কনসেপ্টটা এখানেই দাঁড়িয়ে আছে। আমি ভোক্তা, আমি সবটা ভোগ করব, আর দুনিয়াটা আমার ভোগ্য বস্তু। এই কনসেপ্টটা হচ্ছে অনার্য কৃষ্টি। আবার আরেকটা কনসেপ্ট আছে দুনিয়াতে, সেটা হচ্ছে এই জগৎটা আছে, আর তার মালিক আছেন, যিনি প্রিয় পরম, যার গান হচ্ছে এতক্ষণ। মালিক আছেন, জগৎটা আছে, আমি তার সেবক। আর জগৎটা তার ইচ্ছানুসারে সেবার মধ্য দিয়ে তাতে যুক্ত করে তোলার একটা ক্ষেত্র। এই কনসেপ্টটা হচ্ছে আর্য কৃষ্টি। কাজী ঠাকুর কেন আর্য কৃষ্টির কথা বলছেন বারে বারে, এটা আমরা বুঝতে পারি, পরিষ্কার বুঝতে পারি। জগৎটাকে নয় ছয় করে ফেলার জন্য অসংখ্য সভ্যতা, অসংখ্য কৃষ্টি চলছে পৃথিবীর বুকে, কিন্তু আর্য কৃষ্টি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। কেন? কারণ এখানে জগৎটা আমার ভোগ্য বস্তু নয়, তার সেবার উপকরণ, আর মালিক তিনি। এই আর্য কৃষ্টির কথাই ঠাকুর বলেছেন, যে বলছেন আর্য কৃষ্টির যা ব্যাঘাত, খর্গে তোরা কর্ণিপাত। এখন হয়তো বলতে পারেন খর্গ, সেখানে কি হানাহানির কথা বলছেন? নিশ্চয়ই না, কারণ তিনি এ যুগে ব্রাহ্মণ হয়ে এসেছেন। জ্ঞানের খর্গে সব কিছু কেটে মানুষের আবিলতা, মানুষের যত সমস্ত প্রবৃত্তি আছে, তাকে কেটে ছেটে ইষ্টানুগ করে, সত্তা পোষণী করে তোলার জন্যই তারই আগমন। সন্তদাস কাঠিয়া বাবার নাম আপনারা অনেকেই শুনেছেন হয়তো। উনি প্রায় কত ১৬০ বছর আগে, ১২০, ২৫, ৩০ বছর আগে, আজকের যে সামাজিক অস্থিরতা, রাজনৈতিক চাঞ্চল্য, হানাহানি আমরা দেখতে পাচ্ছি, এই পরিষ্কার চিত্রটা তিনি তুলে ধরেছিলেন। যদি বইটা পড়েন, অনুভব করবেন কথাগুলি। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে একটা হানাহানি, মারামারি, গুন্ডামি, এটা রাজনীতির সঙ্গে সমার্থক হয়ে দাঁড়াবে। এটা কিভাবে বললেন? কারণ তিনি গতি প্রকৃতি এটা পরিষ্কার বুঝতে পারছিলেন। কারণ আর্য কৃষ্টির যে মূল কনসেপ্ট, তিনি, এই তিনিটা যেখানে নাই, আমি আর জগৎ যেখানে আছে, সেখানে অটোমেটিক্যালি এই জগৎটাকে আমি বশ করতে চাইব, এই জগৎটাকে আপনিও বশ করতে চাইবেন। কাজে হানাহানি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আপনার সমৃদ্ধির সাথে, আপনার উদ্বর্ধনের সাথে আমার উদ্বর্ধন যে জড়িত, এটা অনুভব করতে গেলেও তাকে চাই, নতুবা হবে না, হয় না, হতে পারে না।
তাই 125 বছর আগে যে কথা তিনি বলেছিলেন, তখন কিন্তু সমাজের রকমটা তা ছিল না, কিন্তু তার চোখে এটা জাজ্বল্যমান জাগ্রত ছিল। তাই স্বামী বিবেকানন্দ কিন্তু একটা জায়গায় বলেছেন, গণতন্ত্র সম্পর্কে বলেছেন, ডেমোক্রেসি ইজ ডেভিলস ড্যান্স ইন ম্যান। তাও তো 100 বছর আগের কথা। দেখতে পাচ্ছেন তিনি পরিষ্কার, ডেভিলস ড্যান্স ইন ম্যান। কিন্তু তখন তো আত্মত্যাগ অনেকেরই ছিল, কিন্তু ট্রেন্ডটা ভালো নয়, তাকে মানা যেখানে নাই। সেই মানাটা কিরকম? আমার সেই রামদাস স্বামী এবং শিবাজির কথাটা মনে পড়ে, যে শিবাজি রাজ্য শাসন করছে, সবই করছে, কিন্তু তার অন্তরে একটা বড় বেদনা। তার গুরু রামদাস স্বামী ভিক্ষা করছেন দাঁড়ে দাঁড়ে, সেই ভিক্ষা লব্ধ অন্ন দিয়ে তিনি জীবন ধারণ করেন। তখন তিনি গুরুর কাছে গিয়ে পায়ে মাথা নত করে বলছেন যে আপনি ভিক্ষা করছেন কেন? আমি সব রাজ্য আপনার চরণে নিবেদন করতে চাই। তখন রামদাস স্বামী বলছিলেন রবীন্দ্রনাথের ভাষায়, রাজ্য যদি মোড়ে দেবে কি কাজে লাগিবে এবে, কোন গুণ আছে তব গুণী। তখন শিবাজি উত্তর রবীন্দ্রনাথের ভাষায়, তোমারই দাসত্বে প্রাণ আনন্দে করিব দান। এটা তো শিবাজি তাকে প্রণাম করে বলল। এরা হচ্ছে রাজা, এরা হচ্ছে নেতা, নেতৃত্বের ক্ষমতা এদেরই আছে, যার সর্বান্তঃকরণে তার আত্মনিবেদন আছে, যার নিজের ইচ্ছা বলতে কোনো জিনিস নেই, তার ইচ্ছা পূরণটাই যার লক্ষ্য। এরাই হচ্ছে প্রকৃত নেতা, প্রকৃত রাজা। এদের ছাড়া আমরা সমাজে কোনো স্থায়ী কল্যাণ সাধন কখনো কোনোদিন করতে পারবো না। তাই ঠাকুর এই কথাটা বারবার বলেছেন, আর্য কৃষ্টির প্রতিষ্ঠা চাই। শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করে গেলেন আমাদের এই সৎসঙ্গ। ঠাকুর বলছেন একটা জায়গাতে, এটা আমার থেকেই ইভলভ করেছে, এই সৎসঙ্গটা তার থেকেই ইভলভ করেছে। এটাই হচ্ছে এই জগতের এখন সমস্ত সমস্যার সমাধানের একমাত্র পথ। যে কথাটা আমি আমি বহুবার বহু জায়গাতে বলেছিও এবং অনুরোধও করেছি, যদি বইটা পান পড়ে দেখবেন। ভারতের সাধকের একটা ছোট্ট খণ্ড বেরিয়েছে, নামটা আলাদা। ওটার মধ্যে আদিত্যনাথ বাবার কথা আছে। তিনি একটা জায়গায় বলছেন এবার তার আবির্ভাবটা ঘটবে বাংলায়, এবং এই বাংলা থেকেই গোটা বিশ্বে সেটা ছড়িয়ে পড়বে এবং দুনিয়াটাকে এক গাট্টায় বেঁধে দিয়ে যাবেন এই জগৎটাকে। এই কথা তো শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলে গেছেন। আমি অতি শীঘ্র আসছি। কাজেই ঠাকুর এক জায়গায় ওরকম বলতে গিয়ে বলেছেন, এই সৎসঙ্গটা আমার থেকে ইভলভ করেছে। তার মূল লক্ষ্য হচ্ছে আমাদের আর্য কৃষ্টির, এটা প্রত্যেকটা ব্যষ্টিকে তার সংরক্ষণ, তার সম্পোষণ, তার সম্প্রসারণ, এটাই হচ্ছে আর্য কৃষ্টির মূল কথা। আর তিনি যা দিয়ে গেলেন বীজাকারে আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিয়ে গেলেন, এবং তাকে বহুত প্রসারিত করে দিয়ে গেলেন শ্রী শ্রী বরদা, এবং তাকে আরো দেশ বিদেশ ব্যাপী আমাদের নিজেদের কর্মের মধ্য দিয়ে এবং ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে শ্রী শ্রী দাদা তাকে একটা একটা বিরাট মাত্রা দিয়ে গেছেন, বিরাট মাত্রা দিয়ে গেছেন, জগৎব্যাপী একটা আলোড়ন সৃষ্টি। এবং বাবু আছেন ঠিক সবটার পেছনে, তিনি সবটা করাচ্ছেন। হয়তো বলছেন ও করছে সে করছে, কিন্তু করাচ্ছেন তিনি সবাইকে দিয়ে, তার ইচ্ছা পূরণ। কাজে এই যে আচার্য ধারা পারম্পর্যের মধ্য দিয়ে একটা
বিরাট সাত্যত আন্দোলন জগৎব্যাপী, সবার অন্তরালে, সবার চিন্তার বাইরে, ভাবনার বাইরে, ডামাডোল হোলাহল যত কিছু আছে তার পেছনে একটা অন্তঃসলীলার মতো সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়ে চলছে এই আন্দোলন, যা একদিন ধরে রাখবে এই সভ্যতাকে। তাই ঠাকুর যা আমাদের দিয়ে গেছেন, এটা আমাদের করার মধ্য দিয়ে আমরা যত তাকে ফুটিয়ে তুলতে পারবো, পারস্পরিক আচার আচরণ ব্যবহার ইত্যাদির মধ্য দিয়ে, ততই কিন্তু আমরা মঙ্গলের অভিযাত্রী হয়ে চলব। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমি বক্তব্য শেষ করব। ঘটনাটা অনেক বৎসর আগের। আমি তখন আগরতলায় ছিলাম, ত্রিপুরাতে ছিলাম। মানে শ্রী শ্রী দাদাও যে সে ঐশী ক্ষমতার অধিকারী, সবই জানেন, সবই দেখেন, সবই বুঝেন, সবই নিয়ন্ত্রণ করতে পারেন। তার একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। একটা ফ্যামিলির সাথে আমার খুব আনাগুনা ছিল, তারাও আসতো, আমিও যেতাম সৎসঙ্গ টৎসঙ্গ নানা কিছু উপলক্ষে। পরের সূত্রধর নামে একটা ছেলে ছিল, তার একটা বেকারি ছিল, সে নিজে নিরামিষ প্রোডাকশনটা করতো, বিক্রিও করতো। সে কিছুতেই বেকারিতে অন্য জিনিস পেঁয়াজ রসুন মানে ডিমের কোনো ব্যবহার করতো না। পরেশের সাথে খুব পরিচয় ছিল আরেকটা ছেলে অবনী দাস নামে। সে ছিল এই হেলথ ডিপার্টমেন্টে সার্ভেলেন্স ইন্সপেক্টর, মানে টিম নিয়ে নিয়ে গ্রামে গ্রামে বহু জায়গাতে তারা ঘুরে বেড়াতো, ভ্যাকসিনেশন অমুক অমুক নানা কিছু করতো, এদের কাজ ছিল। এই অবনী দাসের জীবনের একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। অবনী দাসের মার সাথে আমার একটা খুব পরিচয় ছিল না, দেখেছি হয়তোবা কিন্তু মনে নেই সবটা। অবনী দাসের মা দীক্ষিত ছিল না। তখন প্রথম যখন অবনী দাসের মার সন্তান হয়, সে সন্তান মারা যায়, একদিনে সন্তান মারা গেছে। তখন ত্রিপুরেশ্বরী কালী মন্দিরে সেই মা হত্যা দিয়ে পড়েছে, কান্নাকাটি করেছে, মার কাছে প্রার্থনা করেছে, বা এবার যদি আমার সন্তান ছেলে বাঁচে আমি তোমাকে জোড়া পাঠা বলি দেব। ওই ত্রিপুরেশ্বরী কালী মন্দিরে গিয়ে জোড়া পাঠা বলি দেবে। যাক, তার প্রথম সন্তান হলো, বেঁচে গেল। এই সন্তানের বয়স যখন 14, 15, 16 এরকম, বা একটু বেশি হবে, এরকম কাছাকাছি। এর আগে তার দ্বিতীয় সন্তান হলো, সে হচ্ছে অবনী দাস, যার সঙ্গে আমার পরিচয় ছিল। তখন ওই বড় ভাইটা, তার বিয়ের আগে তো জোড়াপাঠা বলি দেওয়ার কথা ছিল, কিন্তু ওই ছেলেটা একটা সন্ন্যাসী গোছের লোক বাড়িতে ভিক্ষা করতে আসলো, তার সাথে পালিয়ে গেল, আর বাড়িতে ফিরেনি, এখনো ফিরেনি, কোনোদিনই ফিরেনি। যার ফলে তার বিয়েটাও হয়নি। বিয়ে না হওয়ার ফলে ওই তার মার যে মানত ছিল জোড়াপাঠা বলি, সেটাও হলো না। ন্যাচারালি অবনীর যখন বয়স হলো, বিয়ের বয়স, তার বিয়েও হলো। বিয়ে হওয়ার পর তার প্রথম সন্তান মেয়ে। মেয়ে হওয়ার পর ছেলে হলে তো পাঠা বলি দেওয়ার কথা, আগের জনের কথা, কিন্তু মেয়ে হলো, কাজেই মেয়ের জন্মের পর মা মারা গেল।